দর্শক, এখন হচ্ছে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের পরিচালক নিয়াজ রহিম। আপনাকে স্বাগত ইকশু বিজনেসে। আসসালামু আলাইকুম। নতুন একটা বছর, নতুন একটা সরকার, স্থিতিশীল একটা সরকার, তো সবকিছু মিলিয়ে আসলে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি মনে করি যে এই বর্তমান সরকার আসার পরে আমরা যে স্টেবিলিটি দেখছি, যে এনভায়রনমেন্ট দেখছি এবং সরকারের যে উদ্যোগগুলো দেখছি, মনে হয় আমরা তো খুবই আশাবাদী যে ইনশাআল্লাহ মানে আগামী 2-3 বছর আরো ভালো হবে। অনেক বড় বড় প্রকল্প তারা হাতে নিয়েছে, সেগুলো শেষ হবে সময়ের মধ্যে। সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা মনিটরি পলিসিও পেলাম। তো একটু আসবো হচ্ছে রহিম আফরোজ তো অন্যতম বৃহৎ একটা প্রতিষ্ঠান বাংলাদেশের, তো পারিবারিক ব্যবসা একটা বড় উদাহরণ আসলে। এবং আমরা জানি যে শুধু আমাদের দেশে না, বিশ্বে অন্য জায়গায় তো পারিবারিক ব্যবসায়ীরা কিন্তু বেশ ভালো করছে। তো এই যে সেখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, তারপরেও যে ভালোটা করছেন, কিভাবে করছেন আসলে একটু যদি আমাদেরকে বলেন। না, পারিবারিক ব্যবসা ভালো করার কারণটা একটা হলো যে এখানে পরিবারে যারা আছে প্রত্যেকটা সদস্য তারা খুব আন্তরিক এবং তারা তাদের সাথে তারা কিন্তু একটা মূল্যবোধ নিয়ে শুধু আমি বলবো মুনাফার দিক দিয়ে না, কিন্তু তাদের পারিবারিক মূল্যবোধ এই ব্যবসার সাথে কিন্তু জড়িত। ব্র্যান্ডিং করতে চায় ওইভাবে, যে কারণে যারা এই ব্যবসার সাথে জড়িত ওদের সাথে একটা পারিবারিক একটা বন্ধন সৃষ্টি হয়ে যায়। একজন আরেকজনকে বুঝছে, সে কি চাচ্ছে, কিভাবে সে করছে, সেটা তো সেখানে কমিটমেন্টটা অনেক বেশি এবং ওভারঅল ওয়েলফেয়ার আমরা যেটাকে বলি, তো সেখান থেকে ওই 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 জিনিসগুলো মানে সবার ভিতরে কিন্তু একটা প্রেরণা সৃষ্টি করে যে হ্যাঁ আমাকে এটা ভালো করতে হবে। একই রকমের মেন্টালিটি, পরিবারে ভালো হলে আমাদের একটা সুনাম। এক্স্যাক্টলি সেটাই। তো তারপরে কিন্তু আমরা দেখি যে শুধু দেশে না, বাইরের দেশেও কিন্তু অনেক নামকরা কিছু প্রতিষ্ঠান, মানে পারিবারিক প্রতিষ্ঠানগুলো অনেকগুলো দেখলাম যে ভেঙে যাচ্ছে অথবা আলাদা হয়ে গিয়েছে। এই যে এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন, কেন? শুনেন, পারিবারিক ব্যবসাগুলো আমি যেটা বললাম আপনাকে, এটা একটা মূল্যবোধের উপরে, একটা নীতির উপরে এটা মানে ভিত্তি করে কিন্তু দাঁড়ায়। সেখানে যখন একটু কি বলবো মূল্যবোধের ভিতরে যদি কোনো পরিবর্তন চলে আসে যে কোনো একটা লিডিং সদস্য, তখনই কিন্তু ফাটলটার সৃষ্টি হয়। তা আমরা যেটা বলি পারিবারিক বিজনেস, আরেকটা জিনিস যেটা আমরা এই দেশে আমাদের দেশে যেটা দেখি সাধারণত যারা পারিবারিক ব্যবসায়ী হিসাবে, আমাদের এখানে একটা আপনাকে দেখতে হবে যে আমাদের বেশিরভাগই কিন্তু প্রথম প্রজন্মের লোক। একদম। এখান থেকে আমরা এখন সেকেন্ড জেনারেশন, আমাদের ক্ষেত্রেও আমরা হলাম সেকেন্ড জেনারেশন। বাবার সৃষ্টি করা কোম্পানি আমরা এক পর্যায়ে এনে আমরাও এখন প্রায় বয়স হয়ে গেছে যেখানে আমরা মনে করছি এখন রিটায়ারমেন্ট করার, এবং আমাদের নেক্সট প্রজন্ম অলরেডি বিজনেসে ঢুকছে, শুরু করেছে। তো সেখানে আমরা যেটা চেষ্টা করছি যে পারিবারিক যে সম্পদ বা যে এটাকে কেমনে বাড়ানো যায় সবাই সম্মিলিত ভাবে, যাতে পরে যত জেনারেশন আসবে তাদেরকে একটা সুযোগ সৃষ্টি করা। আমাদের মধ্যে আবার আরেকটু গ্রুপ আছে যারা বলছে যে না, আমার 3টা ছেলে আছে, আমি আমার ছেলেদের মধ্যে ভাগ করে দেবো, আমি চাই এদের মধ্যে কোনো দ্বন্দ্ব না, একটা ব্যবসায় 3 ভাগে ভাগ হয়ে গেল। তখন পারিবারিক যে সম্পদ সেটা তো ভাগ হয়ে গেল, এক থাকলো না, তারপর স্ট্রেংথ তো অনেকখানি কমে গেল। সেটাই, মানে এক পর্যায়ে দেখা যাবে যে একজন আরেকজনের সাথে কম্পিটিশনে নেমে মানে নিজেরাই নিজেদের মধ্যে কম্পিটিশন। তো আমি মনে করি আজকে আপনি সারা বিশ্বে যদি দেখেন সবচেয়ে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা কিন্তু পারিবারিক ব্যবসায়ী, কয়েকশো বছর ধরে কিন্তু যুগে তারা কিন্তু হয়তো নাই, ম্যানেজমেন্ট হয়তো নাই, বাট তাদের ওই মূল্যবোধ, তাদের ওই দৃষ্টি, তাদের ওই নৈতিকতা কিন্তু রয়ে গেছে। তার মানে কি, মানে জেনারেশন টু জেনারেশনে লোক সংখ্যা বাড়ছে, পারিবারিক সদস্য সংখ্যা বাড়ছে, তো এটার জন্য কি একটা প্রভাব পড়ছে ব্যবসায়ী মনে হচ্ছে? না, এটা প্রভাব কিন্তু আরো তো বড় হওয়ার কথা। এখানে আরেকটা জিনিস আপনাকে একটু পরিষ্কার বলতে চাই, সেটা হলো পারিবারিক ব্যবসা আপনাকে যে ব্যবসা থাকতে হবে তা না, কারণ আরেক যে নতুন প্রজন্ম যারা আছে এখন যেমন টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক নতুন নতুন জিনিস হচ্ছে, এমন হতে পারে যারা ওই পারিবারিক ব্যবসায় ঢুকতে চায় না, আর একটা আলাদা একটা লাইন সৃষ্টি করবে। তার মানে সে আলাদা হয়ে যাচ্ছে তা না, সে একটা সুযোগ সৃষ্টি করছে। এবং পারিবারিক ব্যবসায় যাতে সাধারণত হয় ওদেরকে একটা ছোটখাটো একটা মূলধন দিয়ে ওদেরকে বলে তুমি চেষ্টা করো, উঠে গেলে ওই
তাদের ওই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানের সাথে মিশে যায়। তো এইভাবে করে কিন্তু সুযোগটা সৃষ্টি হয়। সেটাই। তো আমি একটা অভিযোগের কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকে বলে থাকে বড় বড় প্রতিষ্ঠান, বিশেষ করে এই পারিবারিক যে প্রতিষ্ঠানগুলো, তারা আসলে পুঁজিবাজারে আসতে চায় না, অনেক জবাবদিহিতার ব্যাপার, অনেক কিছু। তো আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টাকে? না, এটা জবাবদিহিতার চেয়েও বেশি হলো যে আমরা এই যে আমি বারবার যে বন্ধনের কথা বলছি, আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে এই ভয়টা আছে যে এটা পাবলিক চলে গেলে এই বন্ধন থাকবে কিনা, বাইরের লোক ঢুকে যাবে কি হবে। আচ্ছা আচ্ছা, আমরা যে নীতিগুলো ফলো করে চলি এটা আমরা রাখতে পারবো কিনা, তো এই ভয়টা আমাদের ভিতরে কাজ করছে। বাট আমি বলবো যে আগামী দিন এখন যে আমাদের এখানে যে নতুন পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে, আমরাও চিন্তা করছি এক পর্যায়ে গিয়ে আমাদের কোম্পানিগুলোকে পাবলিকে নিয়ে যাব, কারণ কোম্পানিকে বড় করতে হলে আমাদেরকে পাবলিক যেতেই হবে, কারণ অর্থায়নে যে ব্যাপারটা অনেক সহজ, কিন্তু কারণ শুধু ব্যাংকের অর্থায়নে সেটা, আর ব্যাংক তো আসলে লং টার্মে বিনিয়োগ করতে পারে না, আসলে লোন দিতে পারে না, সেক্ষেত্রে আসলে যেতে হবে, আমরা সেটা মনে করি। আমরা অনেক বিষয় নিয়ে আরো কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একশো বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতির কথা বলছিলাম রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের পরিচালক নিয়াজ রহিমের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। আমরা ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে কথা বলছিলাম। একটু আমি জানতে চাচ্ছি, দক্ষ জনশক্তির কথা বলি। দক্ষ জনশক্তি কিন্তু বেশ অভাব। তো দক্ষ জনশক্তি তৈরিতে আসলে কি করা উচিত? আমি বিশেষ করে জানতে চাই নিড বেস যে এডুকেশন, সেটি কিভাবে আসলে প্রতিষ্ঠিত করা যায়? আমি মনে করি এটা, আমি কয়েকবার আমার মানে ইউনিভার্সিটিতে যখন আমি যাই কোনো কথা বলার, তখন বলি যে আমাদের এডুকেশনটা কিন্তু সার্টিফিকেট বেসড হওয়া উচিত না, একদম এক নম্বর। কারণ সার্টিফিকেট কিন্তু আমাদেরকে দক্ষতা দেয় না, এই হলো এক নম্বর। দুই নম্বর হলো আমার কি প্রয়োজন, এটা ইউনিভার্সিটি গুলো কতটুকু জানে। আজকে যে পরিবর্তিত যে পরিস্থিতি, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, লোকাল মার্কেটিং এ বলেন, এবং আমরা দেখি যে মানে ওইখানে একটা বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। একদম, আমার চাহিদা একরকম, আপনার শিক্ষা আর একরকম। তো সেইখানে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির একটা ডেফিনেটলি একটা সংযোগ দরকার, সমন্বয় দরকার, সংযোগ দরকার, যেখানে আমাদের কোনো প্রয়োজন হলে যেখানে একটা রিসার্চ ডেভেলপমেন্ট ওনারা করবে, কেস স্টাডি করবে, আমাদেরকে সলিউশন দিবে, যাতে আমরা এগিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটাই। তো আপনি এখানে দেখবেন গার্মেন্টস গুলো তো অনেকই, গার্মেন্ট একটা নর্মাল, আমি বলবো এত হাইটেক ইন্ডাস্ট্রি না, তারপরও ম্যানেজমেন্ট লেভেলে কিন্তু আমাদের লোক আসলে নেই, বাইরের দেশের লোকগুলো এখান থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, সকল ক্ষেত্রেই এরকম। তো সেখানে আমি মনে করি যে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি একটা কোঅপারেশন দরকার, এবং যেখান থেকে আমাদের এই যে যারা নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে ট্রেনিং করা, যে তোমরা কিভাবে দেখবা না দেখবা, এ একটা। দুই নম্বর হলো আমাদের এডুকেশন সিস্টেমে বেশিরভাগই যারা বের হয় তারা কিন্তু ওই একটা সিস্টেম ফলো করা, নিজের উদ্যোগ তাদের মধ্যে সৃষ্টি করা, এই জিনিসটাও কিন্তু আমাদেরকে এনকারেজ করা উচিত। তাদেরও করতে হবে, তাদের উপরে চাপেও আসলে দেওয়া উচিত কিনা, শিক্ষা পর্যায়ে, সরকারি পর্যায়ে, ভার্সিটি পর্যায়ে, তাদেরকে আসলে ওরকম এনভায়রনমেন্ট তাদের জন্য ক্রিয়েট করে দেওয়া যায় কিনা। আসলে অবশ্যই যেটা করা উচিত ডেফিনেটলি করা যায়। আমরা যারা বিদেশে লেখাপড়া করেছি আমরা দেখেছি, তারা কোন নতুন কেউ কিছু করলে তাকে উৎসাহ দেয়, তুমি কেন করতে চাচ্ছ, তার থেকে আবার ইউনিভার্সিটি শিখে ওটাকে আবার সেটাকে মার্কেটিং করে, সেটা আমাদের এখানেও করা অনেক নতুন কিছু কিন্তু আমরা ওখান থেকে ওইভাবে পাই, ওইভাবে পাওয়া যাবে। সেটাই, কারণ আজকের নতুন প্রজন্ম যতটা এক্সপোজ, আমরা অতটা এক্সপোজ ছিলাম না একদম। তো সেইগুলো সেটাকে কিভাবে আমরা কাজে লাগাবো, তাদের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি থাকবে। এবং ঠিক এই মুহূর্তে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা যেটা বলি, সেই ক্ষেত্রে আমরা খুব ভালো একটা অবস্থান করছি। আমাদের অনেক তরুণ শক্তি আসলে, তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে দেশের উন্নয়নে, অবশ্যই, তাই তো। সেটাই, আমরা বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম। আমরা জানি যে সরকারি পর্যায়ে কিন্তু অনেক বড় বড় বিনিয়োগ হচ্ছে, খুবই ভালো সংবাদ, কিন্তু বেসরকারি পর্যায়ে ওরকম কাঙ্ক্ষিত বিনিয়োগ কিন্তু আমরা দেখছি না। এই বিষয়টিকে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন? আমি মনে করি সরকারিভাবে তো আমরা দেখছি ব্রিজ হচ্ছে, পাওয়ার প্লান্ট হচ্ছে, অনেক কিছু আলহামদুলিল্লাহ, অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, হচ্ছেও। কিন্তু বিনিয়োগে আমরা আমাদের ক্ষেত্রে দেখেছি যে আমরা এক পর্যায়ে গিয়ে টাকার সংকটে পড়ে যাই, একদম একটা বড় সমস্যা।
সমস্যা যখন আমরা যখন এক্সপোর্ট করতে যাই অনেক সময় আমরা আটকে যাই, এবং তারপর আপনি যদি পোর্টের দিকে দেখেন সেখানে অনেকগুলো ডেভেলপমেন্ট এখনো হয়নি তেমন, যেটা সেটাই মানে হয়েছে অনেকখানি, আরো পরিবর্ধন দরকার আমাদের, অনেকগুলো দরকার। আমি মনে করি এটাই এই পরিবেশটাও আস্তে আস্তে চলে আসবে যখনই আমাদের ডিপেন্ডেন্সি কমে যাবে অন ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, তখনই কিন্তু ডেভেলপমেন্টের একটা নেক্সট একটা জোয়ার আসবে। সেটাই, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন হলে তো বিদেশি বিনিয়োগ অনেক আসবে, অনেক বিদেশি বিনিয়োগ আসবে। আর আমাদের একটা সুবিধা হলো আমাদের জিওগ্রাফিক লোকেশন বাংলাদেশ অনেক আকর্ষণীয়, তো সেইখান থেকেই আমরা বাংলাদেশ স্বল্প উন্নত দেশ হিসেবে অনেক সুযোগ সুবিধা আমরা পাই, তো সেটার সুবিধা ওনারা নিতে পারে। তাহলে আমরা যে এই যে টার্গেট আছে যে আমরা মিডল ইনকাম গ্রুপে যাব, এটা কিন্তু আরো তড়িৎ গতিতে আমরা যেতে পারবো। তো সেক্ষেত্রে যে বেজা অনেক ভূমিকা নিয়েছে, 100টা ইকোনমিক জোন, বাইরে অনেক কিছু করছে, তাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন আসলে? না, এই জোনগুলো ভালো, খুবই ভালো, কারণ এখানে জিনিসটা হলো আমরা ইন্ডাস্ট্রি কি চাচ্ছি, আমাদের বিদ্যুতের নিশ্চয়তা, গ্যাসের নিশ্চয়তা, পানির নিশ্চয়তা, পোর্টের সুবিধা, রাস্তাঘাট, সেখানে কারণ এই ইকোনমিক জোনগুলো তো এখন ডেভেলপ করতে সময় লাগবে। এখন পর্যন্ত এটা এখনো ডেভেলপ হচ্ছে, দুই একটা ছাড়া, মানে এখনো অনেক বিদেশি বিনিয়োগ কিন্তু আকৃষ্ট, তারা কিন্তু আসছে এখানে। মূল জিনিসটা তো আপনি দিচ্ছেন, আমার বিদ্যুৎ নিশ্চয়তা দিচ্ছেন, আপনাকে গ্যাসের নিশ্চয়তা, আমাকে ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে, ওয়ান স্টপ সার্ভিসের নিশ্চয়তা দিচ্ছেন, সেখানে তো অবশ্যই এটা একটা খুবই আমি বলবো লোভনীয় একটা সুযোগ সেটাই বিদেশি বিনিয়োগদের জন্য। তারপরে আমাদের ভবিষ্যৎ আসলে আমরা খুব ভালো একটা ভবিষ্যৎ আমরা আশা করতেই পারি ইনশাআল্লাহ। অবশ্যই আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা জানি যে আগোরা খুবই পরিচিত একটা ব্র্যান্ড, তো একটু রিটেল চেঞ্জ আপনি একটু জানতে চাই যে কি অবস্থা এই সেক্টরের, কি সমস্যাগুলো কি? রিটেল সেক্টরে আমি মনে করি যে আগোরা এখন 18 বছর, আমাদের যে মেইন সাপ্লাই চেইনের যে ইয়েগুলো ছিল এগুলো এস্টাবলিশ। এখন মেইন সমস্যা আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমরা কিন্তু অনেকগুলো এই সেক্টরকে ডেভেলপ করার জন্য অনেকগুলো আইন প্রয়োগ হয়েছে, যেমন ভোক্তা অধিকার আইন, নিরাপদ খাদ্য আইন, এগুলা সবই কিন্তু ব্যবসা বান্ধব। বাট জিনিসটা যেটা খুব আমাদের উপরে যেটা আঘাত আনে, এটা প্রয়োগটা খুবই অগোছানো ভাবে হচ্ছে। মানে এমন হচ্ছে, বলাটা ঠিক হবে কিনা, মানে যারা আসে ইন্সপেকশন করতে বা এটার মন গড়ার সিদ্ধান্তের উপরে আমাদের ব্যবসায়িক সুনাম এবং ভবিষ্যৎ ডিপেন্ড করে। আচ্ছা, একদম। এখন আমরাও এখন চিন্তা করছি এইভাবে কতদিন চলবে, সেটাই মানে একটা অনেক বড় একটা সেক্টর কিন্তু আসলে, যে স্পিরিট নিয়ে আমরা আগাচ্ছি, সেটা বুমিং একটা সেক্টর, সেখানে আসলে বাধাপ্রাপ্ত হলে কতটুকু, আর এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে বেশি হলো দুর্নাম ছড়ানো। সেটাই তো আসলে একটা ব্র্যান্ড বিল্ডিং করতে আপনি জানেন যে অনেক টাকার দরকার হয়, সময়ের দরকার হয়, মানে প্রতিষ্ঠানের চাইতে ব্র্যান্ডের ভ্যালুটা অনেক সময় অনেক বিশাল হয়ে যায়। ফেসবুকের ব্র্যান্ড ভ্যালু, কোকা-কোলা, গুগল বিশাল, প্রতিষ্ঠানের চাইতে ব্র্যান্ড ভ্যালু বারবার আঘাত পড়ে। সেটাই, তো সেখানে তো আসলে কি করা উচিত আসলে? এখন তো আমরা যেটা শুনলাম ভ্যাট 2% বাড়ি দেওয়া হয়েছে, খুব সুন্দর আইন, সুন্দর আইন, কিন্তু এটা প্রয়োগটাকে আরো আধুনিক করা যায় কিনা? না, আধুনিকই আছে, কিন্তু প্রয়োগ যারা করছে সেটা ঠিক মতো হচ্ছে না। মানে এটা অনেকটা ইচ্ছাকৃতভাবে, মানে আমি বলবো এটাকে বলবো এটা পাবলিসিটি নেওয়ার জন্য অনেক কিছু করছে। আমরা পত্রিকাও দেখছি যে নিউজ চলে আসছে, যে দেখা যাচ্ছে নিউজ করে দিল, আমি একটু খুব ফেমাস হয়ে গেলাম, ঠিক আছে, 2-4টা ফাইন করে, মানে কিন্তু এই 2-4টা ফাইনের বিনিময়ে ব্যবসার যে 12টা বাঁচতেছে সেই দিকে অনেকের কর্মসংস্থান কিন্তু হচ্ছে, মানে এটা বুমিং সেক্টর আসলে। প্রত্যেকটা আউটলেটে মিনিমাম 50 জন, সেটাই 50 জন, এবং কতগুলো ছড়াচ্ছে, আর এটা ছড়াবেই। এখান থেকে কারা বেনিফিট পাচ্ছে? কৃষকরা বেনিফিট পাচ্ছে, এক্সপোর্ট বেনিফিট পাবে, ডিস্ট্রিবিউশন বেনিফিট পাবে, লজিস্টিক্স ডেভেলপ করবে, কিন্তু আপনি একটা মাথায় বাড়ি দিয়ে কিন্তু সবগুলোকে নষ্ট করে দিচ্ছেন। সেটাই, এবং আসলে যে ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু এখনো রিটেল সব আরো করতে হবে, কিন্তু আমি যতটুকু বুঝি এটা ছড়ানো ছাড়া উপায় নাই আসলে। সেখানে যদি সভ্য জাতি হিসেবে পরিচয় দিতে চাই নিজেদের, তাহলে রিটেল মার্কেট, এই যে সুপার মার্কেট গুলা করা, যেখানে আপনি সুষ্ঠুভাবে যাবেন, মূল্য নির্ধারিত থাকবে, কোনো বার্গেনিং নাই, এক ছাদের নিচে সবকিছু পাচ্ছি, এবং প্রত্যেকটা আইটেম গ্যারান্টিড, কিন্তু প্রত্যেকটা আইটেম গ্যারান্টিড, আপনি এটা আপনি যে কোনো জায়গায় পাবেন না সেটা। একদম, আমরা আশা করব সবকিছুই ভালোভাবে মেইনটেইন করা হবে সকল পক্ষ থেকে, এবং আপনাদের শুভ কামনা থাকলো আপনাদের জন্য, রহিম আফরোজের জন্য। অনেক কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের পরিচালক নিয়াজ রহিম। দর্শক, এবার নিচ্ছে আরো একটি বিরতি, বেলা 2টা 35 মিনিট, আবার ফিরে আসবো কি বিজনেস আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।